ছোট্ট শিশুর বাবা মাকে হারিয়ে একাই একটা কঠিন শহরে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু কেউ জানতো না আসলেই এই ছোট্ট বাচ্চাটির ভিতরে লুকিয়ে আছে কয়েক হাজার বছর পুরনো যোদ্ধাদের অলৌকিক শক্তি। তো চলুন আর দেরি না করে গল্পটি শুরু করি। গল্পের শুরুতে একটি ফ্যাক্টরিতে কিছু শ্রমিকের দেখা যায় আন্দোলন করতে। তারা সবাই আন্দোলন করছিল পারিশ্রমিক বাড়ানোর জন্য, কারণ তাদেরকে তাদের কাজের জন্য সঠিক পারিশ্রমিক দেওয়া হতো না। তাছাড়াও ফ্যাক্টরিতে তাদের সাথে খুবই বাজে ব্যবহার করা হতো। কিন্তু আন্দোলন এক পর্যায়ে ফ্যাক্টরি সিকিউরিটি গার্ডদের সাথে তাদের মারামারি শুরু হয়ে যায়। আর তখন ফ্যাক্টরির মালিক ভিতর থেকে বাহিরে লাগানো মাইকের সাহায্যে সবাইকে বলেন শ্রমিকদেরকে লিডারের সাথে কথা বলে তিনি এই সমস্যার সমাধান করবেন। আর তখন সিকিউরিটি গার্ড আর শ্রমিকেরা লড়াই থামিয়ে দেয়। শ্রমিকদের ভিতর থেকে 2জন ইউনিয়ন লিডারকে ভিতরে পাঠানো হয় মালিকের সাথে কথা বলার জন্য। আর তখন সেখানে আমরা সানজাকা নামে একটি ছোট্ট ছেলেকে দেখতে পাই। ছেলেটা দৌড়ে আসে একটি উঁচু বিল্ডিং এর ছাদের থেকে এসব কিছু লক্ষ্য করছিল। আসলে সানজাকার বাবা রুদ্র এই আন্দোলনের ভিতরে ছিল। রাতে যখন রুদ্র বাড়িতে ফিরে তখন তার ছেলে তার কাছে জানতে চায় সে কেন এই আন্দোলন করেছে। তখন তার বাবা তাকে বলে প্রত্যেকটা মানুষের উচিত তাদের আশেপাশে থাকা মানুষের বিপদে এগিয়ে আসা, আর সেই সাথে আশেপাশে কোনো অন্যায় হলে সে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কিন্তু যারা অন্যায় দেখার পরও মুখ বুজে থাকে আর মানুষকে সাহায্য করে না, তাদের মধ্যে মনুষ্যত্বই নেই। এরপর রুদ্র তার ছেলেকে বলে তুমি বড় হলে অবশ্যই অসহায় মানুষের সাহায্য করবে। এরপর 3 দিন কেটে যায়, কিন্তু সে 2জন শ্রমিক ফ্যাক্টরির ভিতরে গিয়েছিল তারা আর ফিরে আসেনি। তাই পরের দিন সকালে সানজাকা যখন ঘুম থেকে ওঠে সে দেখে তার মা বেলা আর তার বাবা নিখোঁজ হয়ে যাওয়ার ওই 2জন শ্রমিকের ব্যাপারে কথা বলছে। বারবার রুদ্রকে ফ্যাক্টরিতে ফিরে যেতে নিষেধ করে, কারণ সে ভয় পাচ্ছিল হয়তো মালিকের লোকেরা রুদ্রকে ওই 2জন মানুষের মতন গুম করে দিতে পারে। কিন্তু রুদ্র তার কোনো কথা না শুনেই লোকজন নিয়ে আবারও ফ্যাক্টরির উদ্দেশ্যে চলে আসে, কারণ সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে ফ্যাক্টরির জন্য তারা দিনরাত পরিশ্রম করে, যেখানে তারা নিজেদের অধিকার কেন বুঝে পাবে না। আর তাই এবার তারা ফ্যাক্টরিতে এসে কোনো আলোচনায় না গিয়ে তারা সরাসরি সিকিউরিটি গার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এই দিকে বেলা তখন ওই নিখোঁজ হয়ে যাওয়ার শ্রমিকদের একজনের বাড়িতে আসে। সেখানে তার স্ত্রী বের হয়ে বেলাকে বলে 3 দিন হয়ে গেলেও তার স্বামীর কোনো খোঁজ নেই। কিন্তু বেলা দরজার ফাঁক দিয়ে দেখতে পায় ভিতরে সেই নিখোঁজ হয়ে যাওয়া শ্রমিক লুকিয়ে আছে। তার মানে তারা অনেক আগে বাড়ি ফিরে এসেছে, আর নিশ্চয়ই এটা ফ্যাক্টরি মালিকের কোনো ষড়যন্ত্র। তাই বাড়ি ফেরার সাথে সাথে ফ্যাক্টরির দিকে দৌড়াতে শুরু করে, কারণ দ্রুত ফ্যাক্টরিতে গিয়ে রুদ্রকে সাবধান করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত দৌড়ানোর সময় বেলা তার পায়ে প্রচণ্ড আঘাত পায়। সে অনেক বাজেভাবে ব্যথা পাওয়ার পর আর উঠে দাঁড়াতে পারছিল না। তাই তখন তার ছেলে সানজাকাকে বলে দৌড়ে গিয়ে তোমার বাবাকে সাবধান করো। এদিকে তখন ফ্যাক্টরির ভিতরে মারামারি হচ্ছিল। তখন রুদ্র দলেরই একজন শ্রমিক পিছন থেকে এসে তাকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে। আসলে কয়েকজন শ্রমিক ফ্যাক্টরির মালিকের কাছ থেকে টাকা খেয়ে সবাইকে ধোঁকা দিচ্ছিল, আর এই সব কিছু প্ল্যান করা হয়েছিল রুদ্রকে মারার জন্য। সানজাকা যখন দৌড়ে ফ্যাক্টরিতে এসে সে দেখতে পায় তার বাবা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। নিজের বাবাকে এভাবে দেখে সে অনেক কান্নায় ভেঙে পড়ে। আর তখন রাগে ক্ষোভে সানজাকা তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে উঠে দাঁড়ায় মাটিতে পড়ে থাকা একটি সিকিউরিটি গার্ডের শিল্ড হাতে নিয়ে সে দাঁড়িয়ে পড়ে, আর সে জোরে চিৎকার করে উঠে। তখন হঠাৎ আকাশে মেঘ গর্জে বজ্রপাত হয় আর বিদ্যুৎ এসে সানজাকার
গায়ে পড়ে। সে দূরে ছিটকে গিয়ে পড়ে, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার কোনো ক্ষতি হয় না। বজ্রপাতের ফলে তার হাতে থাকা শিল সহ আশেপাশে থাকা সবার শিলগুলো ফেটে যায়। কিন্তু তখন সানজাকা ঠিক আছে কিনা সেটা দেখতে কিছু লোক দৌড়ে তার কাছে আসে, কিন্তু তারা তখন তার শরীরের হাত দেয়। সাথে সাথে অলৌকিকভাবে বিদ্যুতের ঝটকায় তারা সবাই দূরে গিয়ে পড়ে। এরপর কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। সানজাকা রুমে এসে পড়াশোনা করছিল। তখন তার মা তার কাছে এসে বলে, আমি শহরে যাচ্ছি কিছু জিনিস নিতে, তুমি বাড়িতে থেকো, কোথাও বের হয়েও না। এটা বলে তার মা চলে যায়, কিন্তু সানজাকা একা থাকতে চাচ্ছিল না। তারপর কোনো উপায় না থাকায় তাকে রাজি হতে হয়। কিন্তু পুরো রাতটা কেটে গেলেও সানজাকার মা বাড়িতে আসে না। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু সানজাকার মা ফিরে আসেনি। একা একা সানজাকা বাড়িতে যা ছিল সেগুলো খেয়ে দিন কাটাচ্ছিল। কিন্তু তারপর একটা সময় বাড়িতে থাকার খাবারও শেষ হয়ে যায়। তাই তখন বাধ্য হয়ে সানজাকাকে বাড়ির বাইরে বের হতে হয়। মাত্র কয়েক মাস আগেই সে তার বাবাকে হারিয়েছে, আর এখন তার মাও বাড়িতে ফিরছে না। তাই একা ক্ষুধার্ত সানজাকা বাড়ির বাহিরে বের হয়ে আসে। সে হাঁটতে হাঁটতে শহরের দিকে চলে আসে, আর সেখানে রাস্তায় কিছু ছেলেরা তার পিছনে ধেয়ে আসে। ছেলেগুলো তাকে মারতে চাচ্ছিল। সানজাকা নিজেকে বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াতে শুরু করে, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না। বেশ কিছু দূর আসার পর ছেলেগুলো তাকে ধরে ফেলে, আর তারা সবাই মিলে সানজাকাকে মারতে শুরু করে। তখন একটা ছেলে সানজাকাকে বড় কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করতে চাচ্ছিল। তার আগেই সেখানে আগম নামের একটা ছেলে চলে আসে, আর আগম বাকি ছেলেদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আগম সানজাকাকে তার সাথে আহত অবস্থায় বাড়িতে নিয়ে আসে। সানজাকার যখন জ্ঞান ফিরে, সে দেখতে পায় আগম তার পাশে বসে আছে। আগম তাকে বলে, এই শহরে একা বেঁচে থাকার অনেক কঠিন। এই ছেলেগুলোর মতো আরও অনেক ছেলেরাই আছে যারা তোমাকে সুযোগ পেলে আক্রমণ করবে, আর তাদের থেকে নিজেকে বাঁচাতে হলে তোমাকেও শক্তিশালী হতে হবে। আমি তোমাকে কিছু ফাইটিং স্কিল শিখিয়ে দিব। পরের দিন থেকে আগম সানজাকাকে ফাইট শেখাতে শুরু করে, আর এভাবে কয়েকদিনের মধ্যে তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন রাতে আগম সানজাকাকে বলে, চলো আমরা দুইজন এই শহরে ছেড়ে নতুন কোনো শহরে চলে যাই, আর সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করব। রাতে তারা এই শহরে থেকে অন্য শহরে যাওয়ার জন্য একটা ট্রেন ধরতে আসে, কিন্তু আগম সানজাকার থেকেও ফাস্ট হওয়ার কারণে সে সহজে ট্রেনে উঠে পড়ে। কিন্তু সানজাকা সময় মতন ট্রেনে উঠতে পারে না, আর তাই সে আবারও একা হয়ে যায়। আর তখন সানজাকা সিদ্ধান্ত নেয় সে একাই লড়াই করবে, এ শহরে টিকে থাকবে। এরপর থেকে সে শহরে বিভিন্ন ছোট ছোট কাজ শুরু করে। যদিও এই বয়সে এই কাজগুলো তার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু বেঁচে থাকার জন্য তাকে বাধ্য হয়ে এগুলো করতে হতো। আর এভাবে দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। সানজাকা এখন অনেক বড় হয়ে গেছে। সে এখন একটা পেপার মিলে কাজ করে। একদিন যখন কাজ শেষ করে সানজাকা বাড়ি ফিরছিল, সে রাস্তায় কিছু মানুষদের মারামারি করতে দেখে, আর লোকগুলোকে দেখে তার আগমনের কথা মনে পড়ে যায়। কারণ সে তাকে বলছিল জীবন চলার পথে তার সাথে এমন অনেক মানুষের দেখা হবে, কিন্তু সে যেন তাদেরকে ইগনোর করে। আর তাই সানজাকার এখন এমন কোনো পরিস্থিতি দেখলেও তাদেরকে ইগনোর করে চলে, কারণ সে একটা সাধারণ জীবন যাপন করতে চায়। কিন্তু ছোটবেলা সে ঘটনার পর থেকে তার মনে এখনো বজ্রপাতের ভয় থেকে গেছে। যখনই বজ্রপাত হয় সে এখনো ভয় পায়। তখন আমরা একটা দামি হোটেল পার্টির দৃশ্য দেখতে পাই। সেখানে দুজন লোক পেশকর নামের একজন গ্যাংস্টারকে নিয়ে আলোচনা করে। তারা একজন অন্যজনকে বলছিল পেশকর ছোটবেলা থেকে অনেক সমস্যার মধ্যে দিয়ে বড় হয়েছে, কারণ অনেক ছোট
থাকতেই সে তার নিজের চোখের সামনে পুরো পরিবারকে আগুনে পুড়ে মারা যেতে দেখছে। আর এই ঘটনায় তার জীবনের অনেক বড় একটা। এই গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে আমাদের সাথে থাকুন।